নেটিভ স্পিকাররা কিভাবে কথা বলে এবং তারা যে সময় কথা বলে তখন কি ধরনের ওয়ার্ড, ফ্রেজ এবং ইডিয়মগুলো ব্যবহার করে সেগুলো আমরা শিখব। তো এজন্য আজকে আমি প্রথম যে বাক্যটা নিয়েছি সেটা হচ্ছে, হোয়াই ডিড ইউ টার্ন ডাউন সাচ এ গুড অপরচুনিটি। অর্থাৎ তুমি কেন এই সুযোগটা ফিরিয়ে দিলে, তুমি কেন এই সুযোগটা ফিরিয়ে দিলে। এই যে ফিরিয়ে দিলে তার ইংরেজি হচ্ছে টার্ন ডাউন। টার্ন ডাউন এর অর্থ হচ্ছে তুমি কেন সুযোগটা ফিরিয়ে দিলে বা তুমি কেন সুযোগটা অস্বীকার করলে। তাহলে টার্ন ডাউন অর্থ হলো অস্বীকার করা বা ফিরিয়ে দেওয়া। এই টার্ন ডাউনটা আবার কিভাবে ব্যবহার হতে পারে? আমি যদি বলি যে টার্ন ডাউন দ্য ভলিউম, তাহলে কি হয়? টার্ন ডাউন দ্য ভলিউম এর অর্থ হয় হচ্ছে যে আওয়াজ কমাও। অর্থাৎ আমি যদি কোনো কিছুর শব্দ কমাতে বলি তখন আমাকে বলতে হবে টার্ন ডাউন দ্য ভলিউম। আমি যদি বলি প্লিজ টার্ন ডাউন দ্য ফ্যান এ বিট, প্লিজ টার্ন ডাউন দ্য ফ্যান এ বিট এর অর্থ হলো যে ফ্যানের গতিটা কমাও বা ফ্যানটা কমাও। আমরা যখন প্রচণ্ড গরম হয় তখন আমরা কি বলি যে ফ্যানটা জোরে দাও অথবা ফ্যানটা আস্তে দাও। সেসব ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? টার্ন ডাউন। আমি যদি বলি গানটা আস্তে দাও, গানটা আস্তে দাও, তাহলে কি হবে? টার্ন ডাউন দ্য মিউজিক, গানটা আস্তে দাও। টার্ন ডাউন দ্য মিউজিক। এখন আমি যদি বলি যে তুমি কি একটু শব্দটা বাড়াতে পারবে, তুমি কি শব্দটা একটু বাড়াতে পারবে, তাহলে বাড়ানো তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে টার্ন আপ। টার্ন ডাউন মানে যদি কমানো হয় তাহলে টার্ন আপ মানে হচ্ছে বাড়ানো। কি বাড়ানো? শব্দ বাড়ানো, কোনো কিছুর গতি বাড়ানো, কোনো কিছুর তাপমাত্রা বাড়ানো। আমি যদি বলি যে চুলার তাপমাত্রাটা বাড়াও বা চুলার তাপটা একটু বাড়াও, তাহলে আমি কি বলবো? টার্ন আপ দ্য হিট বা টার্ন আপ দ্য কুকার। এইভাবে আমি বলতে পারি যে চুলার তাপমাত্রা বাড়াও। তাহলে যেখানে বলছে ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম, এর অর্থ হচ্ছে তুমি কি ভলিউমটা একটু বাড়াতে পারবে বা তুমি কি আওয়াজটা একটু বাড়াবে, এরকম। আচ্ছা, আমি যদি বলি যে ফোনের ব্রাইটনেসটা একটু বাড়াও, ফোনের ব্রাইটনেসটা একটু বাড়াও, তাহলে আমি কি বলবো? টার্ন আপ ফোনস ব্রাইটনেস, টার্ন আপ দ্য ফোনস ব্রাইটনেস, অর্থাৎ ফোনের ব্রাইটনেসটা বাড়াও। একইভাবে আমি যদি বলি যে ফোনের ব্রাইটনেসটা কমাও, তখন কি হবে? টার্ন ডাউন দ্য ফোনস ব্রাইটনেস, ফোনের ব্রাইটনেসটা কমাও। আমি যদি বলি ইনক্রিজ দ্য ফোনস ব্রাইটনেস, তাও হবে। কিন্তু আমি তো এখানে বলছি যে নেটিভ স্পিকাররা কোনগুলো ব্যবহার করে, এই জন্য আমি এখানে টার্ন আপের ব্যবহারটা শেখাচ্ছি এবং টার্ন ডাউন এটার ব্যবহারটা শেখাচ্ছি। তাহলে টার্ন আপ, টার্ন ডাউন মানে একসময় যেখানে ছিল অস্বীকার করা বা ফিরিয়ে দেওয়া, সেটাই আবার টার্ন ডাউন, টার্ন আপ হিসাবে কিন্তু এখানে বাড়াও কমাও এইভাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ব্যাপারটা গেল। এখন আরেকটা আছে, এখানে বলছে যে আমরা মাঝে মধ্যেই বলি অনেক দিন হয়ে গেছে তোমার সাথে দেখা নাই, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে কথা হয়নি। তো এই যে অনেক দিন হয়ে গেছে, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ইট হ্যাজ বিন এইজেস। ইট হ্যাজ বিন এইজেস, অনেক দিন হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে তোমার সাথে কথা হয়নি বা তোমার সাথে দেখা হয়নি, এটা কি হবে ইংরেজিটা? এটা তোমরা নিজেরা চেষ্টা করে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আচ্ছা, আমি যদি বলি যে তারা আমাকে জোর করে বা তারা আমাদেরকে জোর করে আটকে রাখার চেষ্টা করেছিল, তারা আমাদেরকে জোর করে আটকে রাখার চেষ্টা করেছিল, তার ইংরেজি হচ্ছে দে ট্রাইড টু স্টপ আস বাই ফোর্স। এই বাই ফোর্স এর অর্থ হচ্ছে জোর করে। বাই ফোর্স এর অর্থ হচ্ছে জোর করে। তো আমি যদি বলি যে দ্য ডোর ওয়াজ ওপেন্ড, দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই ফোর্স, এর অর্থ কি? অর্থাৎ জোর করে দরজা খোলা হয়েছিল, জোর করে দরজা খোলা হয়েছিল। তাহলে আমরা কি শিখলাম? বাই ফোর্স মানে হচ্ছে জোর করে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে টার্ন ডাউন এর অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া বা অস্বীকার করা। একইভাবে টার্ন ডাউন মানে হচ্ছে কমানো। কি কি কমানো? কোনো তাপমাত্রা, শব্দ বা কোনো কিছুর গতি, কোনো কিছুর তীব্রতা কমানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব টার্ন ডাউন এবং বাড়ানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব টার্ন আপ। অনেক দিন হয়ে গেছে সেটা হচ্ছে ইট হ্যাজ বিন এজেস, আর বাই ফোর্স এর অর্থ হচ্ছে জোর করে। তাহলে এই জিনিসগুলো আমরা শিখলাম। আমি যদি বলি যে মিস্ত্রি ভাঙা ফ্যানটা সারলো বা মিস্ত্রি ভাঙা ফ্যানটা ঠিক করলো, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে REPAIRMAN, রিপেয়ার ম্যান। এই যে দ্য রিপেয়ার ম্যান ফিক্সড দ্য ব্রোকেন ফ্যান, অর্থাৎ মিস্ত্রি ভাঙা ফ্যানটা সারলো।
এখন এটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সাধারণত মিস্ত্রির ইংরেজি জানি হচ্ছে মেকানিক, কিন্তু নেটিভ স্পিকাররা মেকানিককে কি বলে? রিপেয়ার ম্যান। তাহলে এটা আমরা জানলাম যে রিপেয়ার ম্যান মানে হচ্ছে মিস্ত্রি। আমি যদি বলি যে আমার আরো একটু সময় দরকার, আমার আরো একটু সময় দরকার, তাহলে আমি কি বলবো? আই জাস্ট নিড এ লিটিল মোর টাইম। আই জাস্ট নিড এ লিটিল মোর টাইম। তাহলে এই যে এ লিটিল মোর এর অর্থ হচ্ছে আরো একটু। আরো একটু, এটার ইংরেজি হচ্ছে এ লিটিল মোর। আচ্ছা, আমি যদি বলি, হয়তো আমি কারোর সাথে কথা বলছি, ওই সময় যদি আমি বলি যে আমরা এই আলোচনা আগেই করেছি বা আমাদের এটা আলোচনা করা হয়ে গেছে, তার ইংরেজিটা কি হয়? নেটিভ স্পিকাররা কি বলে? তারা বলে উই হ্যাভ বিন ওভার দিস। উই হ্যাভ বিন ওভার দিস। আমরা এটা আগেই আলোচনা করেছি, আমাদের এটা নিয়ে কথা বলা হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা করার আর কিছু নেই। তার ইংরেজি হচ্ছে উই হ্যাভ বিন ওভার দিস। আমরা যদি কথায় কথায় কাউকে প্রশ্ন করি তুমি এখানে কেন এসেছো বা তুমি এখানে কি কারণে এসেছো, নেটিভ স্পিকাররা কি বলে? তারা বলে হোয়াট ব্রিংস ইউ হেয়ার। হোয়াট ব্রিংস ইউ হেয়ার। তুমি এখানে কেন এসেছো বা তুমি এখানে কি কারণে এসেছো। আচ্ছা, আমি যদি বলি যে আমাকে একটা কাজ করে দাও বা আমার একটা উপকার করে দাও, নেটিভ স্পিকারদের ভাষায় সেটা কেমন হয়? সেটা হয় ডু মি এ ফেভার। ডু মি এ ফেভার। আমাকে একটু সাহায্য করে দাও বা আমাকে একটু উপকার করে দাও। ডু মি এ ফেভার। আমি যদি বলি যে এটা এরকম কেন লাগছে বা এটা এত অস্বস্তিকর কেন লাগছে, তাহলে আমাদেরকে কি করতে হয়? নেটিভ স্পিকারের ভাষায় সেটা হয় হোয়াই ডাজ ইট ফিল অফ। ও ডবল এফ। হোয়াই ডাজ ইট ফিল অফ। অর্থাৎ এটা এরকম কেন লাগছে, মানে খারাপ অর্থে। এটা এরকম অস্বস্তিকর কেন লাগছে? হোয়াই ডাজ ইট ফিল অফ। আমরা কথায় কথায় প্রায় বলি যে আমি তোমাকে দোষ দিচ্ছি না বা আমি তোমার কোনো দোষ দেই না বা আমি তোমাকে কোনো দোষ দিব না। তার ইংরেজি কি? আই ডোন্ট ব্লেম ইউ। আই ডোন্ট ব্লেম ইউ। আমি তোমাকে দোষ দেব না। তাহলে ব্লেম এর অর্থ হচ্ছে দোষ দেওয়া। তাহলে রিপেয়ার ম্যান এর অর্থ হচ্ছে মিস্ত্রি। এ লিটিল মোর মানে হচ্ছে আরো একটু। উই হ্যাভ বিন ওভার দিস এর অর্থ হচ্ছে আমরা এই আলোচনা আগেই করেছি। হোয়াট ব্রিংস ইউ হেয়ার, তুমি এখানে কেন এসেছো? ডু মি এ ফেভার, আমার একটা উপকার করে দাও বা আমার একটা কাজ করে দাও। হোয়াই ডাজ ইট ফিল অফ, এটা এরকম লাগছে কেন? আর আই ডোন্ট ব্লেম ইউ, আমি তোমাকে দোষ দিচ্ছি না বা আমি তোমাকে দোষ দেই না। আমি যদি বলি সে তোমার প্রতি আগ্রহী, সে তোমার প্রতি আগ্রহী বা তোমার প্রতি তার টান আছে, এই কথাগুলো কিভাবে বলে? হি ইজ ইনটু ইউ। এর অর্থ হচ্ছে সে তোমার প্রতি আগ্রহী বা তোমার প্রতি তার আগ্রহ আছে বা টান আছে। ওকে, আমি যদি বলি তুমি সুন্দর, এটা খুবই সহজ তাই না? তুমি সুন্দর, তাহলে কি হয়? ইউ আর বিউটিফুল। খুবই সহজ। কিন্তু আমি যদি বলি তুমি অনেক সুন্দর, তখন আমরা কি বলি? তখন আমরা বলি ইউ আর ভেরি বিউটিফুল। এটা অনেক সহজ। কিন্তু আমি যদি বলি তুমি অনেক বেশি সুন্দর, তখন কি হয়? তখন হয় ইউ আর মাচ মোর বিউটিফুল। তুমি অনেক বেশি সুন্দর। ইউ আর মাচ মোর বিউটিফুল। কিন্তু আমি যদি বোঝাতে চাই বা বলতে চাই তুমি অনেক অনেক বেশি সুন্দর, তখন কি হবে? তখন হবে ইউ আর সো মাচ মোর বিউটিফুল। তুমি অনেক অনেক বেশি সুন্দর। ইউ আর সো মাচ বিউটিফুল। তাহলে আমি আরেকবার বলি, ইউ আর বিউটিফুল এর অর্থ হচ্ছে তুমি সুন্দর। তুমি অনেক সুন্দর, তার ইংরেজি হচ্ছে ইউ আর ভেরি বিউটিফুল। তুমি অনেক বেশি সুন্দর, ইউ আর মাচ মোর বিউটিফুল। আর যদি বলি তুমি অনেক অনেক বেশি সুন্দর, তাহলে হচ্ছে ইউ আর সো মাচ মোর বিউটিফুল। ঠিক আছে? নেটিভ স্পিকাররা এইভাবে কথা বলে। ওকে, আমি যদি বলতে চাই যে এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তখন নেটিভ স্পিকাররা বলে হাউ মাচ ডাজ দিস মিন টু ইউ। হাউ মাচ ডাজ দিস মিন টু ইউ, এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা তো সাধারণত গুরুত্বপূর্ণ ইংরেজি কি করি? ইম্পর্টেন্ট। কিন্তু নেটিভ স্পিকাররা যখন বলে তখন তারা এখানে ইম্পর্টেন্ট ব্যবহার করে না, তখন তারা বলে হাউ ডাজ দিস মিন টু ইউ, এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে যাও তোমার কাজ করো বা যাও তোমার কাজটা সারো,
তখন নেটিভ স্পিকাররা কি করে, তখন বলে গো ডু ইয়োর থিং, গো ডু ইয়োর থিং, যাও তোমার কাজ সারো। তাহলে এখানে থিং অর্থ হচ্ছে কাজ। আর যদি হয় যে যাও তোমার কাজগুলো সারো, তখন এখানে হবে গো ডু ইয়োর থিংস। থিং হলে কাজগুলো সারো, আর থিংস মানে যাও যে কাজকর্ম যতগুলো আছে সবগুলো সারো। তো এই হচ্ছে নেটিভ স্পিকারদের কথা বলার ধরন। এখন যদি বলা হয় যে এটা যুক্তিসঙ্গত, এটা যথেষ্ট যুক্তিসঙ্গত, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করা যেতে পারে? নেটিভ স্পিকাররা বলে ইটস ফেয়ার এনাফ, দ্যাটস ফেয়ার এনাফ, এটা যথেষ্ট যুক্তিসঙ্গত, মানে কথায় যথেষ্ট যুক্তি আছে, দ্যাটস ফেয়ার এনাফ। আচ্ছা, যদি এরকম বলা হয় যে তুমি কি পাগল হয়ে গেছো, বা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হয়? বলতে হয় আর ইউ আউট অফ ইউর মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে, বা তুমি কি পাগল হয়ে গেছো, এরকম। যদি বলা হয় যে এটা তোমার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে, বা এটা তোমার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারতো, কুড ব্যবহার করেছি তাই না, তাহলে ইংরেজিটা কি হবে? ইট কুড বি এ গুড মুভ ফর ইউ, ইট কুড বি এ গুড মুভ ফর ইউ, এটা তোমার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে বা হতে পারতো, হতে পারতো। এখন কথা হচ্ছে আমি বাক্যটা কেন তোমাদেরকে সামনে নিয়ে আসলাম? আমরা তো সাধারণত সিদ্ধান্তর ইংরেজি কি জানি? ডিসিশন, তাই না? কিন্তু নেটিভ স্পিকাররা কি বলে? বলে হচ্ছে মুভ। নেটিভ স্পিকার হচ্ছে ডিসিশন শব্দটা কখনোই বলে না তা না, বলে, কিন্তু অনেক সময়, অধিকাংশ সময় তারা এই মুভ শব্দটা ব্যবহার করে সিদ্ধান্ত বোঝাতে। ওকে, এখন দেখো আমি যদি বলি যে তারা আসবে, বা তারা হাজির হবে, বা তারা উপস্থিত হবে, এটার ইংরেজি কেমন? দে উইল টার্ন আপ, দে উইল টার্ন আপ। এই টার্ন আপ অর্থ হলো হাজির হওয়া বা উপস্থিত হওয়া। এখন এই টার্ন আপ কিন্তু আমরা বাড়াও কমাও এই অর্থে ব্যবহার করেছিলাম। বাড়ানো অর্থে কি কোনো কিছুর তীব্রতা বা কোনো কিছুর আওয়াজ, এগুলো বাড়ানোর ক্ষেত্রে কিন্তু টার্ন আপ, আর কমানোর ক্ষেত্রে টার্ন ডাউন ব্যবহার করেছিলাম। তাহলে টার্ন আপের আমরা আরেকটা অর্থ পেলাম, সেটা হচ্ছে হাজির হওয়া বা উপস্থিত হওয়া। আমরা যেমন বলতে চাচ্ছি যে তারা আসবে, আমরা সাধারণত এশিয়ানরা বা বাংলাদেশিরা আমরা কি করব? দে উইল কাম, তারা আসবে। কিন্তু নেটিভ স্পিকাররা কি করে? সেক্ষেত্রে তারা বলে দে উইল টার্ন আপ, অর্থাৎ তারা আসবে বা হাজির হবে। আচ্ছা, আমি যদি বলি যে আমি শীঘ্রই ফিরে আসব, বা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, সেই ক্ষেত্রে কি বলতে পারি? আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। তার ইংরেজি হবে হচ্ছে উই উইল বি ব্যাক ইন নো টাইম, উই উইল বি ব্যাক ইন নো টাইম, আমরা খুব শীঘ্রই ফিরে আসব। তাহলে শীঘ্রই তার ইংরেজি হচ্ছে ইন নো টাইম। আচ্ছা, আমরা অনেক সময় আলোচনা করার সময় বলি যে আমি একটা পরামর্শ দেই, আমি একটা পরামর্শ দেই। এই যে আমি একটা পরামর্শ দেই, তার জন্য ইংরেজি হয় হচ্ছে আই মেক এ সাজেশন, আমি একটা পরামর্শ দেই। এই যে দেওয়ার ইংরেজিটা এখানে নেটিভ স্পিকাররা কি করে? মেক দিয়ে করে। কিন্তু মেক মানে হচ্ছে কি? তৈরি করা। কিন্তু এখানে হচ্ছে সিদ্ধান্ত দেওয়া। আই মেক এ ডিসিশন, একটা সিদ্ধান্ত দেই, এরকম। এখন যদি বলা হয় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার আর আমার আলাদা দৃষ্টিভঙ্গি আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এই যে ক্ষেত্রে, এই ইংরেজিটা কি হবে? এই ইংরেজিটা হবে যে শি অ্যান্ড আই হ্যাভ এ ডিফারেন্ট অ্যাটিটিউডস হোয়েন ইট কামস টু মেকিং ডিসিশন। এই হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে ক্ষেত্রে, হোয়েন ইট কামস টু, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, মেকিং ডিসিশন, হোয়েন ইট কামস টু মেকিং ডিসিশন, এটুকের ইংরেজি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। বিশেষ করে ক্ষেত্রে অর্থটা প্রকাশ করছে এখানে কি? আমাদের আলাদা দৃষ্টিভঙ্গি আছে। শি অ্যান্ড আই হ্যাভ এ ডিফারেন্ট অ্যাটিটিউডস। তাহলে হোয়েন ইট কামস টু কখন ব্যবহার করতে হয়? যখন ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন। আচ্ছা, আমরা যখন কথায় কথায় বলি যে কিছু হয়েছে, বা কোনো সমস্যা হয়েছে, বা খারাপ কিছু হয়েছে, তখন আমাদেরকে ইংরেজিটা কি করতে হয়? ইজ সামথিং রং, ইজ সামথিং রং, খারাপ কিছু হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, এরকম। তো সমস্যার ইংরেজি কি? প্রবলেম। কিন্তু আমরা কিন্তু প্রবলেম বলছি না, আমরা এখানে কি বলছি? রং। ইজ সামথিং রং, নেটিভ স্পিকাররা এইভাবেই বলে। আমরা অনেক সময় কারোর সাথে কথা বলার সময় আমাদেরকে মনে হয় যে এত তাড়াতাড়ি কথা বলছে যে সে খুব ব্যস্ত, তখন আমরা তোমার বলি যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি খুব ব্যস্ত, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ব্যস্ত। তার ইংরেজি কি? ইউ
সাউন্ডস বিজি, ইউ সাউন্ড বিজি, এর অর্থ হচ্ছে তোমাকে ব্যস্ত শোনাচ্ছে বা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ব্যস্ত। আচ্ছা, আমরা কথা বলতে বলতে যদি গলায় আটকে যায় তখন আমরা কি করি? এরকম করি না? মানে কি গলা খাকারি দেই। এই যে গলা খাকারি দেওয়া তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে, যেমন আমি যদি বলি যে রোমান গলা খাকারি দিল বা রোমান গলা পরিষ্কার করলো, তার ইংরেজি হচ্ছে রোমান ক্লিয়ার্স থ্রোট। রোমান ক্লিয়ার্স থ্রোট এর অর্থ হচ্ছে রোমান গলা খাকারি দিল বা রোমান গলা পরিষ্কার করলো। আচ্ছা, আমি যদি বলি যে তাকে ভিতরে আসতে দাও, তাকে ভিতরে আসতে দাও, তার ইংরেজি হচ্ছে লেট হিম ইন। লেট হিম ইন, তাকে ভিতরে আসতে দাও। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক, আকাশে তো কি বিজলি ডাকে, তা আমি যদি বলি যে বজ্রপাত হচ্ছে বা মেঘ ডাকছে, তো বজ্রপাত হচ্ছে বা মেঘ ডাকছে তার ইংরেজি হচ্ছে থান্ডার ইজ রামলিং। এই রামলিং, রাম্বল শব্দের অর্থ হচ্ছে গুড়গুড় করা বা গুড়গুড় করে শব্দ করা। থান্ডার অর্থ হচ্ছে বজ্র বা মেঘ, মেঘের বিজলি। থান্ডার ইজ রামলিং অর্থাৎ মেঘ ডাকছে বা বজ্রপাত হচ্ছে। ওকে, এখন আমি যদি বলি যে আমি তোমারটা দেখে নিব, অর্থাৎ কেউ একজন কোনো কারণে উপস্থিত থাকবে না, সে উপস্থিত না থাকার পরিবর্তে যদি আমি তার দায়িত্ব পালন করি, তার কোনো কাজ করে দেই বা তার ব্যাপারটা আমি সেরে ফেলি, দেখে নেই, এরকম আমরা বলি না তুমি যাও তোমারটা আমি দেখে নিব বা তোমার কাজটা আমি সেরে দিব, তখন আমরা ইংরেজিটা কি করব? যে আই উইল কভার ফর ইউ। আই উইল কভার ফর ইউ অর্থাৎ আমি তোমারটা দেখব বা আমি তোমার দায়িত্বটা সেরে দিব। ওকে, আমি যদি বলি যে ৪৫ মিনিটের দূরত্বে একটা এয়ারপোর্ট আসে বা ৪৫ মিনিটের দূরত্বে একটা বিমানবন্দর আছে, তার ইংরেজি কি? দেয়ার ইজ অ্যান এয়ারপোর্ট ৪৫ মিনিটস অ্যাওয়ে। এই যে ৪৫ মিনিটস অ্যাওয়ে, এর ইংরেজি হচ্ছে, বাংলাটা হচ্ছে বা অর্থটা হচ্ছে যে ৪৫ মিনিটের দূরত্বে। দেয়ার ইজ অ্যান এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট আছে ৪৫ মিনিটস অ্যাওয়ে, ৪৫ মিনিটের দূরত্বে। আমি যদি বলি যে শহর এখান থেকে কাছেই, শহরটা কাছেই বা শহরটা নিকটেই, তাহলে আমরা বলতে পারি যে টাউন ইজ ভেরি ক্লোজ। টাউন ইজ ভেরি ক্লোজ অর্থাৎ শহর খুব কাছেই। নেটিভ স্পিকাররা এইভাবে কথা বলে এবং নেটিভ স্পিকাররা যে সকল ওয়ার্ড এবং ফ্রেজগুলো ব্যবহার করে সেইভাবে কথা বলা শিখতে পারলে ইংরেজিতে কথা বলা অনেক সহজ হয়। আমি যদি বলি যে আমি খুব ক্ষুধার্ত, এবং খুব ক্ষুধার্ত হলে কি হয়, আমরা মাঝে মধ্যে বলে থাকি যে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, এরকম কথা আমরা বলে থাকি, তাই না? আমরা যে বাংলা ভাষায় যখন নেটিভ স্পিকারের মতো করে কথা বলি বাংলায়, তখন আমরা কি বলি? খুব খিদা লেগেছে এবং আরো বোঝানোর জন্য বলি, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম স্টার্ভিং অর্থাৎ আমি খুব ক্ষুধার্ত বা আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমি যদি বলি যে আমি তোমাকে পরিশোধ করে দেব, আমি তোমাকে পরিশোধ করে দেব, তার ইংরেজি কি? আই উইল পে ইউ ব্যাক। পে ব্যাক এর অর্থ হচ্ছে পরিশোধ করা। আমি তোমাকে পরিশোধ করে দিব, টাকা পরিশোধ করা, বিশেষত টাকা পরিশোধ করা বা কোনো কিছুর ধার পরিশোধ করা। আই উইল পে ইউ ব্যাক। যদি এরকম বলা হয় যে ক্ষমা করা হলো বা তোমার ক্ষমা গ্রহণ করা হলো, অ্যাকচুয়ালি ক্ষমা গ্রহণ করা হলো এরকম বলা হয় না, বলা হয় ক্ষমা করা হলো বা মাফ করা হলো, তাহলে তার ইংরেজি হচ্ছে অ্যাপোলজি ইজ অ্যাকসেপ্টেড। অ্যাপোলজি ইজ অ্যাকসেপ্টেড অর্থাৎ ক্ষমা করা হলো বা মাফ করা হলো। অনেক সময় আমরা কথায় কথায় জিজ্ঞেস করি যে কিছু হলো, মানে ভালো অর্থে, ভালো কিছু ঘটেছে কিনা এই অর্থে আমরা জিজ্ঞেস করি। কিছু হলো, আমরা একবার এইভাবে জিজ্ঞেস করি না যে ভালো কিছু হলো, সংক্ষেপে জিজ্ঞেস করি কিছু হলো। সেই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে পারি অ্যানি লাক, অ্যানি লাক অর্থাৎ ভালো কিছু কি হয়েছে, এরকম। তো আমরা জিজ্ঞেস করতে পারি অ্যানি লাক। ওকে, আমি যদি বলি যে আমি তোমাকে শুনতে পাচ্ছি, হয়তো আমরা দূর থেকে কথা বলছি, আরেকজনকে আমি বলছি যে আমি তোমাকে শুনতে পাচ্ছি, এর ইংরেজি কি? আই ক্যান হেয়ার ইউ। আই ক্যান হেয়ার ইউ। ওকে, যদি এরকম হয়, যদি বলতে চাই যে খারাপ কিছু ঘটেছে বা খারাপ কিছু হয়েছে, তখন আমরা কি বলবো? সামথিং ব্যাড হ্যাপেন্ড। সামথিং ব্যাড হ্যাপেন্ড, খারাপ কিছু হয়েছে বা ঘটেছে। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, এখানে এটা ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে দেওয়া হয়েছে। সামথিং ব্যাড হ্যাপেন্ড, খারাপ কিছু ঘটেছে বা খারাপ কিছু হয়েছে। আমি যদি বলি যে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে বা আমাকে আবার শুরু করতে হবে, তার ইংরেজি নেটিভ স্পিকাররা কি বলে?
আই হ্যাভ টু স্টার্ট ওভার, আমাকে আবার শুরু করতে হবে। তাহলে বিষয়টা কি হলো? স্টার্ভিং মানে আমি ক্ষুধার্ত। আই উইল পে ইউ ব্যাক মানে আমি তোমাকে পরিশোধ করে দেব। পে ব্যাক মানে পরিশোধ করা। অ্যাপোলজি ইজ অ্যাকসেপ্টেড মানে ক্ষমা করা হলো বা মাফ করা হলো। ক্যানি লাক, ক্যানি লাক, ভালো কিছু কি হয়েছে? আই ক্যান হেয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমি তোমাকে শুনতে পাচ্ছি। সামথিং ব্যাড হ্যাপেন্ড, খারাপ কিছু হয়েছে? খারাপ কিছু হয়েছে বা ঘটেছে। হ্যাপেন অর্থ ঘটা বা হওয়া। আই হ্যাভ টু স্টার্ট ওভার, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। আই হ্যাভ টু স্টার্ট ওভার, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে? এই ছিল আজকে নেটিভ স্পিকারের ক্লাস। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।